যে বাংলাদেশ বৃহৎ শক্তি কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করছে বা কোন দেশ প্রথম স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে, এই কিছু কোশ্চেন আসতে পারে। তো বাংলাদেশের পক্ষে ভেটো দেয় কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের পক্ষে সোভিয়েত, বাংলাদেশের পক্ষে কোন দেশ দিয়েছে? সোভিয়েত ইউনিয়ন। আর বাংলাদেশের বিপক্ষে দিয়েছে চীন। কথা বুঝতে পারছো? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু কিন্তু চীন, অংশীদারিত্বের ভিত্তিতে। কারণ সবচেয়ে বেশি আমদানি করি কোন দেশ থেকে? আমরা চীন থেকে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা। পরীক্ষা কোশ্চেনে দেয় বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। সবচেয়ে বেশি ব্যবসা ঘাটতি কোন দেশের সাথে? আমাদের চীনে থেকে। কারণ প্রচুর আনি আর দিই কি হয়তো 2-10 টাকা কোনো কিছু আমাদের জিনিস সেখানে বিক্রি হয়। এবার দ্বিতীয় কথা, আগে ভারতের সাথে ছিল, এখন আমাদের চীনের সাথে বেশি অংশীদারিত্ব হয়ে গেছে। কথা বুঝছো? যেমন বাংলাদেশ অস্ত্র কেনে না, অস্ত্র বোঝো, এই যে পুলিশ টুলিশ বা সেনাবাহিনী যে সামরিক যে অস্ত্রগুলো আছে সবগুলো আমরা এখন চীন থেকে কিনি। চীন থেকে কিছু মানে চীন হচ্ছে এমন যে তোমার বন্ধুদের কাছে খুব অল্প দামে অস্ত্র বিক্রি করবে বা অল্প দামে সবকিছু পাওয়া যায়। যেমন একটা সাপোজ দেখবা চীনের চায়নাতে জিনিসগুলো হয় সেগুলোর দাম একটু অল্প, আর ওই সেম জিনিস কিন্তু অন্য কোম্পানি নেবা সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। যেমন অ্যাপেলের যে ফোনটা আছে, ওই ফোনের দাম কত? 1,70,000-80,000 টাকা করে দাম, কিন্তু ওই ক্যাটাগরির একটা ফোন পাবা তুমি 20,000 টাকায়। কথাটা বুঝতে পারছো? ওই সেম ফ্যাসিলিটি তোমাকে দেবে সে। এই জন্য চীনের প্রতি আমাদের এই যে দরিদ্র দেশগুলো সেগুলো একটু আগ্রহ বেশি দেখায়, কারণ অল্প টাকায় অনেক সুবিধা পাই। এই জন্য চীন আমাদের এখন একটা বড় অংশীদারিত্বের বন্ধু। তাহলে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের আছে? চীনের সাথে। পরীক্ষা কিন্তু আসে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? চীনে থেকে। আর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। মনে থাকবে। এবার বৃহৎ শক্তি যে বিষয়টা আছে, বৃহৎ শক্তিতে রাশিয়া আমাদের পক্ষ নিয়ে বারবার কি দিয়েছে? জাতিসংঘে ভেটো দিয়েছে। আমাদের পক্ষ নিয়ে ভেটো দিয়েছে। কথা বুঝতে পারছো? আমাদের বিপক্ষে ভেটো যখন বলে তখন চীন দিয়েছে, আর আমাদের পক্ষ নিয়ে ভেটো দিয়েছে কিসের জন্য? যুদ্ধ থামানোর জন্য। এখন এই কিছুদিন আগের যে ঘটনাটা, যে ফিলিস্তিনে যে গণহত্যা নিয়ে ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে কি হলো, এটা শান্তি চুক্তি হলো না? এই চুক্তিতে বারবার শান্তি চুক্তি হওয়ার জন্য জাতিসংঘে আলোচনা চলতেছে, বারবার আমেরিকা কি দিয়েছে? ভেটো দিচ্ছে যে আমি চুক্তি মানি না। তার মানে কি শান্তি চুক্তি হচ্ছে না? এই কারণে আমেরিকা যদি ভেটো না দিত করতো কি জানো? এটা শান্তি চুক্তিতে যেত, তখন ওটা ইসরায়েলে মানতে বাধ্য হয়ে যেত। আমেরিকা বারবার করতেছে কি? ভেটো দিচ্ছে যে না, এখনো আমি ইসরায়েলের পক্ষে, কারণ ইসরায়েল তো যুদ্ধে জিততেছে। এখন সেম বিষয়টা হয়েছিল আমাদের ক্ষেত্রে। আমরা ধরো পাকিস্তানের সাথে যখন যুদ্ধে জিততেছি, পাকিস্তান হেরে যাচ্ছে, তখন কি আমেরিকা পক্ষ নিয়ে বলতেছে, আমেরিকা চীন এরা হলো কার পক্ষ নিয়েছে? পাকিস্তানের পক্ষ নিয়ে বলতেছে আমরা পাকিস্তানের এই যুদ্ধটা থামাতে চাই। কিন্তু আমাদের পক্ষ নিয়ে ভেটো দিয়েছে কে? রাশিয়া। দেখতেছে বাঙালি তো জিততেছে, জিততেছে না? এই জন্য কিছু কিছু বিষয়গুলো টেকনিক্যালি এই জিনিসগুলো তৈরি করা হয়। রাজনৈতিক প্রেক্ষাপটটা এরকম। এই যে ভারত আমাদের সহযোগিতা করছে স্বাধীনতার যুদ্ধে, কারণ ভারতের সহযোগিতার লাভ কি? কারণ ভারত একটা বৃহৎ ভূখণ্ডকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে, তাতে ভারতের রাজনৈতিকভাবে একটা সুবিধা লাভ হয়েছে, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এরকম শোনো, পৃথিবীর দেখবা যে ছোট ছোট দেশগুলো বেশি সুখী, কিন্তু আমাদের ছোট দেশ হলো বেশি অসুখী। কারণ আমাদের জনসংখ্যার কারণে, অতিরিক্ত জনসংখ্যা। কথাটা বুঝতে পারছো? এত জনসংখ্যা, পৃথিবীতে জনসংখ্যা কত? আমরা অষ্টম। আবার দেখবা যে আয়তনের দিক দিয়ে পৃথিবীতে 90তম আমরা। কথাটা বুঝতে পারছো? 90-94 এরকমই ধরে, 90 অনেক বই দেওয়া আছে। ঘটনা হচ্ছে কি, তাহলে তোমার বিষয়টা বলছো, তুমি আয়তনে তুমি হচ্ছে 90তম, আর জনসংখ্যা হচ্ছে কত? বাংলাদেশে এমনও হয় যে চাকরি পরীক্ষাগুলো নেয় না, এই চাকরি পরীক্ষা যখন অ্যাপ্লাই করে পৃথিবীর অনেক দেশে জনসংখ্যা নেয়। কথাটা বুঝতে পারছো? বাংলাদেশ হসপিটালে যত রোগী ভর্তি থাকে, আর সিম্পল যতগুলো হসপিটালে রোগী ভর্তি থাকে, পৃথিবীর অর্ধেক দেশের জনসংখ্যা এত নাই। এটা একটা বাস্তবতা। মানে আমাদের ভূখণ্ড হিসাবে এই জন্য আমাদের ভিতরে এই যে প্রবণতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সবকিছু বেশি। কারণ জনসংখ্যা যার বেশি হবে সে তো সবকিছু বেশি পাবে, কম পাবে কোনো কিছু? সামনে বসো, সামনে বসো। এবার দ্বিতীয় একটা ঘটনা আসো। তাহলে এখানে তুমি যদি দাগা যৌথ বাহিনী গঠন এসব কিছু দাগা সম্মিলিত আক্রমণ, তুমি মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী গঠন হয় 4 নভেম্বর। এই যৌথ বাহিনী যেটা আছে সেটা কত? 21শে নভেম্বর, তাই না? 21শে নভেম্বরের সশস্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 21শে নভেম্বর কি হয় বলতো? মুক্তি বাহিনী আর ভারতীয় বাহিনী মিলে একটা যৌথ বাহিনী তৈরি হয় 21শে নভেম্বর। তোমাদের এর আগে আমি বলছিলাম একটা ঘটনা, যে বাংলাদেশ বারবার ভারত চাচ্ছিল যে বাংলাদেশের সেনা পাঠায়, কিন্তু কে বিরোধিতা করছে? আমাদের মুজিবনগর সরকারের বিরোধিতা করছে। কারণ ভারত যদি সেনা পাঠাতো তাহলে যুদ্ধটা কার ভিতরে হতো? ভারত পাকিস্তানের ভিতরে হতো। তাহলে তো সরকারের ভিতরে, বাংলাদেশ সরকার একটা স্বাধীন সর্বভৌম সরকার বানাইছে কত সালে? 1971 সালের 10 এপ্রিল সরকারটা গঠন করা হয়।
তার মানে এই সরকারের অধীনে যখন যুদ্ধ হবে তাহলে জয়লাভ করবে কি? সরকার জয়লাভ করবে, যে এই সহযোগিতা করবে, জয়লাভ করতেছে কি? আলটিমেটলি বাংলাদেশ সরকার জয়লাভ করতেছে। কিন্তু সেম জিনিসটা ভাবো, ভারত যদি আমাদের সেনা পাঠাতো সেই সময়, তাহলে যুদ্ধটা কার ভিতরে হতো? ভারত পাকিস্তান যুদ্ধ হতো না? তাহলে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পরে কার অংশীদার হতো? ভারতের না? এই জন্য বাংলাদেশ সরকার কখনো ভারতের সেনাবাহিনী নেয় নাই। এই 21শে নভেম্বরের আগে হয়েছিল কি, পাকিস্তান ভারতের বেশ কিছু জায়গায় আক্রমণ করে বসে, কথা বুঝছো? তখন ভারত করে কি, পাকিস্তান আক্রমণ শুরু করে, তখন যৌথ বাহিনী গঠন করে তখন বাংলাদেশে আক্রমণ শুরু করে। এই জন্য বাংলাদেশ দ্রুত জয়লাভ করে। এই দেখো এইদিকে কয়দিন, নভেম্বর মাস, এদিকে 9 দিন, আর ওইদিকে হচ্ছে কয়দিন, 14 দিন, তাই না? 16 দিন। আর 9 আর 16 কত হয় বলো তো? 9 আর 16 হয় কত? 25 দিন। এই 25 দিনে কিন্তু আমরা জয়লাভ করে ফেলেছি, তাই না? এই জন্য শোনো, বৃহৎ শক্তির একটা বড় প্রয়োজন আছে। তোমার যদি বৃহৎ শক্তি না থাকে তাহলে দেখবা যে ওই গ্রাম অঞ্চলে এরকম হয় যে যারা ছোট পরিবার তারা নিরীহের মতন বসবাস করে, আর যারা বড় পরিবার সন্ত্রাসী গুন্ডা টুন্ডা হয় না, এই বিষয়টা হচ্ছে এরকম। এবার ধরো সম্মিলিত আক্রমণের বিষয়টা যদি তোমার আসে, এখানে তো আসার মতন কোশ্চেন আছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যে বন্ধু প্রীতিম দেশ ছিল কয়টি? তাহলে 2টি। কি কি কে বলতে পারবা? একটা ভারত, একটা সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা দেশ তৈরি হয়েছে এখন? 15টা, তাই না? এখানে দাগাই নাও তো একটু প্লিজ। দাগাব হলো প্রথম 2টা মুক্তিযুদ্ধ চলাকালীন বন্ধু প্রীতিম ছিল কে, আর শত্রু প্রীতিম, বুঝছো? বিপক্ষে কে ছিল। তারপরে চলে যাবা, মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্র প্রেরণ করেছিল 7ম নৌবহর। এই ঘটনাটা কি করে জানো? 7ম নৌবহর ছিল হলো ভিয়েতনামের টাংকিং বলে এক জায়গা ছিল, যে জায়গায় হলো নৌবহর। নৌবহর বোঝো কেউ? ফ্রিগেট নৌবহর গুলো কে বোঝো? শোনো, এই তো দাগানো, এখন এটা দাগানোর দরকার নেই, দাঁড়াও বুঝে নাও। এই নৌবহর বলতে কি, আমেরিকার কিন্তু পৃথিবীব্যাপী প্রায় 800টা সামরিক ঘাঁটি আছে। কয়টা? পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কোন দেশ? পুরো পৃথিবীকে এইভাবে নিয়ন্ত্রণ করা হয়। ধরো পৃথিবী ধরো এরকম গোল না, আমেরিকা এমন একটা দেশ, ওর ঘাঁটি এখানে 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 এরকম করে 800টা ঘাঁটি রেখে দিয়েছে পৃথিবীব্যাপী, কথা বুঝছো? শুধু আর ঘাঁটি নাই বঙ্গোপসাগরে, বঙ্গোপসাগরে আর কোনো ঘাঁটি নাই, তাছাড়া প্রত্যেক জায়গায় একটা করে সামরিক ঘাঁটি আছে। এই সামরিক ঘাঁটিগুলোর কাজ কি? যখন আমেরিকা যুদ্ধ করতে কি আমেরিকা থেকে সেনা নেশা লাগবে? আমেরিকা তো এই জায়গায়, কথাটা বোঝো। আর ধরো এখানে ধরো বাংলাদেশ, তাহলে বাংলাদেশে কি এখান থেকে সেনা আসতে আসতে তো যুদ্ধ শেষ হয়ে যাবে, কথা বোঝো নাই? 3 মাস লাগবে যদি পানি জাহাজে করে আসে। তার মানে ও করছিল ভিয়েতনামে টাংকিং বলে এক জায়গা আছে, সমুদ্র বন্দর, সেখানে তার একটা ফ্রিগেট ছিল, কথা বুঝছো? যাকে 7ম নৌবহর। এই নৌবহরটাকে পাঠায় দেয় পারমাণবিক অস্ত্র সঞ্চিত একটা জিনিস, এটাকে পাঠায় কোথায়? বঙ্গোপসাগরে পাঠায় দিয়েছে। এখানে আসবে কি, পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করবে। আর ওই নৌবহরে কি কি থাকে জানো? শুধু যুদ্ধ জাহাজ থাকে, যুদ্ধ জাহাজে বোমা হামলা করার মতন, ঠিক আছে? তখন এখানে যখন এটা পাঠালো, এই সংবাদটা যখন ভারত পায়, তখন ভারত করে কি দ্রুত রাশিয়াকে ইনফর্ম করে যে এখানে তো আক্রমণ করতে পাঠাইছে আমরা, তাহলে কি করবো? তো রাশিয়া তখন তার পক্ষ নিয়ে আরেকটা ফ্রিগেট পাঠায় দেয়, কথা বুঝছো? যখন এটা যখন ভারত যখন শোনে যে সরি, যখন আমেরিকা শুনতে পায় যে রাশিয়া পাঠাইছে, তখন করে কি, সে ওখান থেকে ব্যাক যায়, এও এখান থেকে ব্যাক যায়। তাহলে হতো কি, একটা 3য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হতো না, 2 দেশ ওখানে চলে আসতো মুখোমুখি। এইগুলো কিছু কিছু বিষয় দেখো। যুদ্ধটা কিন্তু, মুক্তিযুদ্ধটা কিন্তু ওই 2-3 দিনের ফল, এটা 9 মাসের একটা মানে বিশাল একটা রণকৌশল নিয়ে তৈরি করা। প্রত্যেকটা দিন মানে এমন একটা পরিস্থিতি, 2য় বিশ্বযুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তারপরে এখানে আসলে সম্মিলিত আক্রমণের চূড়ান্ত বিজয়। যদি এখানে যাও, বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ দিবস পালন হয় 1 ডিসেম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আত্মসমর্পণের দলিল পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করে জেনারেল নিয়াজি, এই জিনিসটা দাগায় নিবা, ঠিক আছে? 45 পেজে যাও। আর মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের দলিল বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছিল কে? এয়ার কমান্ডার এম এ খন্দকার, এই জিনিসটা দাগায় নিবা, ঠিক আছে? এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। দাগাইছো? 45 পেজের এই পাশটা দেখো, তোমার ডান পাশটা দেখো। চোখ বড় করো, চোখ কিন্তু 2টা তোমার, একটা না, কিন্তু একটা ভাবলে কিন্তু পাবা না। এবার চলে আসো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নোংরাজনক একটা ঘটনা ঘটেছিল কবে বলতে পারবে কেউ? 14 ডিসেম্বর। সবচেয়ে নোংরাজনক ইতিহাস হলো কবে? 14 ডিসেম্বর। পাকিস্তান যখন বুঝতে পারে যে বাংলাদেশে তাদের আর থাকা সম্ভব নয়, তখন তারা ভাবে যে আমরাও থাকবো না, বাঙালি জাতিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবো না। তার মানে কিভাবে কি করতে হবে তাহলে? বাংলা সূর্য সন্তানগুলোকে হত্যা করতে হবে। সূর্য সন্তান কারা? একটা দেশের বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বলতে কি বোঝো বলতো? জ্ঞানের সাগর। তারা হলে এমন একজন ব্যক্তিগুলো হত্যা করেছে যেসব ব্যক্তিগুলো বাংলাদেশকে পথ দেখাতো।
কিভাবে পথ দেখাবে? যেমন কুষ্টিয়া শহরে যদি সবচাইতে ভালো দু একজন ডাক্তার আছে না, যারা কি গবেষণামূলক ডাক্তারি করে, মানে কুষ্টিয়া শহরের ডাক্তার ধরো 50টা, 50টা ধরো গাইনি ডাক্তার আছে 2 থেকে 3টা, এই 3টা গাইনি ডাক্তারকে যদি মেরে ফেলো তাহলে মহিলারা সিজার করবে কে, বা জটিল সমস্যাগুলো কে দেখবে? এরকম একটা বিষয়টা হয়ে যায় না? এই সেম ভাবে ওরা করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, চলচ্চিত্রকার সকলকে বাড়ি বাড়ি ধরে ধরে হত্যা করেছে। কথা বুঝতে পারছো? এই জন্য আমরা পিছাই গেছি। এখন তাদের বাড়ি কি করে চিনলো? আমাদের মতন বাঙালিরাই তাদের সহযোগিতা করছিল হত্যা করতে। এই জন্য আমাদের দেশে একটা বিষয়টা খুবই নোংরা ভাবে এখন পর্যন্ত বলে যে যুদ্ধ অপরাধ বা যুদ্ধ যেভাবে উঠে এসেছে, কিন্তু আমাদের ভেতরে বেইমানি যাতে আমরা আজ থেকে না, আমাদের বেইমানির কারণে আমরা 200 বছর কার হাতে খাটাইছি? ইংরেজদের হাতে। কিন্তু পরবর্তীতে আমরা স্বাধীনতা পাইনি, শুধু আমরা বেইমানের শিকার হয়ে গেছি, কারণ আমাদের ভিতরে বেইমানি লুকিয়ে থাকে। কথা বুঝো নাই? ঘসেটি বেগম, তারপর মির্জাফর, ওরা কি ব্রিটিশ ছিল? হ্যাঁ, না, ওরা অন্য দেশের বাসিন্দা ছিল, ওরা তো আমাদের মতন বাঙালি ছিল। এই জন্য বাঙালি হলো সবচেয়ে বেইমান জাতি, তার ভিতরে একটা বাঙালি। আর আমরা আর একটা বেইমান আমাদের বড় ভাই, সেটা হলো পাকিস্তান। এখন পর্যন্ত তারা বেইমানি করে নিজেদের ভেতরে। রাজবন্ধ একটা সংসদ, নির্বাচিত সরকার কখনো 5 বছর ক্ষমতা পূরণ করতে পারেনি, তার আগে ভেঙে যায়। কথা বুঝতে পারছো? তারপরে চলে আসবে যে বুদ্ধিজীবী যে হত্যার শিকার হয়, এখানে তুমি সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী জহির রায়হান। আমার তো মনে হয় যে বাংলা চলচ্চিত্রকার জহির রায়হান, চলচ্চিত্রকার বলতে কি সাহিত্যিক চলচ্চিত্রকার, অনেক গুণের অধিকারী। এত গুণান্বিত একজন ব্যক্তিকে হত্যা করার মাধ্যম দিয়ে আমরা ওই যে ওনার ভাইকে হত্যা করছে শহীদুল কায়সার, এইগুলো না এমন এমন ব্যক্তি বুঝছো যাদের বিকল্প আর কেউ নাই, আর এখন পর্যন্ত তৈরি হয়নি। জহির রায়হানের যদি সেই সময়কার সিনেমা দেখো তুমি, 1960 সাল, 65 সাল বা 1971 সালে যেসব সিনেমাগুলো বানাইতে হয়ে গেছে উনি, ওই ছবিগুলো কি দেখেছো কেউ জহির রায়হানের? আহা, তোমরা যে সিনেমাগুলো দেখবা, জহির রায়হানের অনেক সুন্দর সুন্দর সিনেমা আছে। এই যে সাদা কালো সিনেমাগুলো দেখলেও তুমি বুঝতে পারবা যে তার কতটুকু ক্রিয়েটিভিটি ছিল। তখন কোন প্রযুক্তি ছিল না, তখন তো অত সুন্দর একটা সিনেমা বানানো, এই যে ক্রিয়েটিভিটি মানে অসাধারণ। দেখলে বুঝতে পারবা যে কি সাধারণ, মানে কি ধরনের ব্যক্তিত্ব তারা। তার যে ক্রিয়েটিভিটি পাওয়ারটা, যে একটা জিনিস আমার নেই তারপরে সেইভাবে তৈরি করতে হবে আমাকে, তখনও টাকা নেই, কিছু নাই, তারপরে তো একটা সিনেমা কিভাবে বানা যায় ওনার কাছে দেখবা। মানে বেশ কিছু সিনেমা আছে যেগুলো দেখবা, তোমরা তো কিছুই দেখো না। তারপরে চলে আসবা এই যে মুনির চৌধুরী, আরে বাবা, আর একজন বিখ্যাত ব্যক্তিত্ব। মুনির চৌধুরী একটা বিখ্যাত উপন্যাস আছে, কি বলতে পারবা? রক্তাক্ত, রক্তাক্ত প্রান্ত, নাটক উপন্যাস, এটা নাটক। পড়েছো কেউ? হ্যাঁ, রক্তাক্ত প্রান্তকে পড়ছো? আরে আল্লাহ রে, এই রক্তাক্ত প্রান্ত যে কি সুন্দর একটা নাটক, মানে প্রেমের নাটক বলে না, প্রেমের সর্বশ্রেষ্ঠ নাটক। ইব্রাহিম কাদ্দিয়া জোহরার প্রেম দেখানো হয়। এটা হলো তৃতীয় পানিপথের যুদ্ধ আছে না? হ্যাঁ, মারাঠা আর কার ভেতর হয় বলতো? মারাঠা আর কার ভেতর হয়? আহমেদ শাহ আবদালির নাম শুনেছো? হ্যাঁ, আফগানিস্তানের শাসক ছিল। ওনাদের দুইজনের ভিতরে কি এই যুদ্ধটা হয়? এই যুদ্ধের কারণটা কি ছিল? তৃতীয় পানিপথের যে যুদ্ধ, এই যুদ্ধের কাহিনীর প্রেক্ষাপটে উনি প্রেমটা তুলে ধরেছিল। ইব্রাহিম কাদ্দি একজন মুসলমান, কিন্তু উনি মারাঠাদের হয়ে যুদ্ধ করেন। কারণ কি? কারণ ওই মুসলমান বাহিনীতে তার হলো জায়গাটা ভালো হচ্ছিল না, তাকে তারা সম্মান দিত না, ওই জন্য উনি মারাঠাদের প্রতি আকৃষ্ট হয়ে মারাঠাদের হয়ে যুদ্ধ করে। কিন্তু জোহরা যেখানে ভালোবাসে, সে হলো আবার ওই মুসলমানদের সেনাপতির মেয়ে। কথাটা বুঝতে পারছো? যে তার এবার মারাঠারা যখন হেরে যায়, ওই ইব্রাহিম কাদ্দিকে ধরে নিয়ে যায় জেলে আটকে রাখে। তখন ওরা এত নির্যাতন করে, ওই রক্ত টপ্টু দিয়ে পড়তেছে, আর ও বলে যে জোহরা তোমাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতেছে। এই যে বিষয়গুলো আছে, যে কি প্রেম, মানে এই নাটক পড়লে বোঝা যায় যে আসলে ভালোবাসাটা কি পরিমাণে থাকা লাগে একজনের প্রতি। এই শোনো, আমরা সবসময় একটা জিনিস ভাবি না, বাস্তবে সম্ভব একটা শব্দ আমরা বলি, তাই না? বাস্তবে কোন জিনিসটা সম্ভব না সেটা আমরা কেউ বলতে পারবো? শুধু মানুষের জীবন দেওয়া বাদে মানুষের কাছে কোন জিনিসটা অসম্ভব আছে? মানুষ কখনো কি কল্পনা করছে যে চাঁদে যাওয়া যায়? কখনো কি কল্পনা করছে যে রকেট বানানো যায়? হ্যাঁ, কখনো কি মানুষ ভাবছে যে কৃত্রিম হৃদস্পন্দন স্থাপন করা যায়? এগুলো কি মানুষ কখনো ভাবছে? হ্যাঁ, তাহলে বাস্তবে করা যায়, এই যে শব্দটা আমরা বলি, এইটা অবাস্তব যেটা বলি আমরা, না বলি না যেটা বাস্তবে কি হয়, তার মানে কি আমি হলো বোকা, আমার দ্বারা সেটা সম্ভব না, তাই কারোর দ্বারা সেটা সম্ভব না, এটা ভাবি না। হিসাব করে দেখবা তোমার দ্বারা সম্ভব না, তাই কারোর দ্বারা সম্ভব না। কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো মানুষজন তৈরি করছে না, হচ্ছে না। তুমি কি করেছো? তুমি দেখো কিছুই করো না, আবার ওগুলো বিশ্বাসও করো না, এমন অবস্থা তোমার। তারপরে চলে আসলো কি বুদ্ধিজীবী গুলো, এগুলো পড়বা।
শোনো, প্রতিটা বুদ্ধিজীবী তোমার জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? রায়ের বাজারে যে একটা গণহত্যা হয়েছিল, বুদ্ধিজীবী গুলোকে সবগুলোকে ধরে নিয়ে এসে, মোহাম্মদপুরের রায়ের বাজার নাম শুনছো কেউ? এই রায়ের বাজারে নিয়ে এনে সবাইকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, যে তাদের লাশগুলো ওইভাবে কি করে গণকবরে যেমন ফেলে রাখে, পরবর্তী লাশগুলো কুকুরের শিয়ালে কুড়ে কুড়ে খায়। কারে? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, কারে? একজন ভালো মাপের চিকিৎসকরে। কে খাচ্ছে? কুকুরের শিয়ালে লাশগুলো খাচ্ছে। এই ছিল বাংলাদেশ ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস। কথা বুঝছো? পৃথিবীর আমরা ভাবি না যে ফিলিস্তিনকে নিয়ে আমরা এত আমাদের ভিতরে আবেগ কাজ করে কেন? আমাদের একটু কম করলে আমাদের বাপ দাদারা দেখবো বেশি আবেগ কাজ করে। সত্যি কথা, তোমার একটু কম করে, কিন্তু তোমার বাপের একটু বেশি করে। কারণ কি জানো? তোমার বাপ ওই ৭১টাকে ফিল করে, বা ৭১-এর যুদ্ধটা দেখেছে, যে মানুষ কি অভাব বা কি অনটনে ছিল। বাট আমাদের ভেতরে সব দেখি নাই। আমাদের ওইটা আসতেছে যখন ওনার একটা শিশু না খেয়ে মরে যাচ্ছে, যখন আসতেছে ও করছো, আবার একটু উঠাচ্ছো, আর একজন নাচতেছে, আবেগ শেষ। অবস্থাটা কিছু আমাদের এরকম, তাই না? এবার চলে আসবা, বাংলাদেশকে কে কে স্বীকৃতি দিয়েছে? বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ভুটান। দ্বিতীয় দেয় কোন দেশ? ভারত। ভুটান দিয়েছে কয় ডিসেম্বর? ৬ ডিসেম্বর। ভারতও ৬ ডিসেম্বর দিয়েছিল, একদম সকালে একদম বিকালে। কথা বুঝছো? এবার বাংলাদেশে কে কিভাবে স্বীকৃতি দেয়? পরীক্ষায় কোশ্চেন আছে এরকম, যে বাংলাদেশকে ইউরোপীয় দেশ বলতে কে প্রথম স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় দেশের ভিতরে? এখন পূর্ব জার্মানি না থাকলে তোমাকে দিতে হবে পোল্যান্ড। কথা বুঝতে পারছো? হয় পূর্ব জার্মানি, আর পূর্ব জার্মানি না থাকলে কি দিবা? পোল্যান্ড। মনে থাকবে তো? আর বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে কে দিয়েছে স্বীকৃতি? ইরাক, তাই না? মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভিতরে কে দিয়েছে? ইরাক। আফ্রিকার দেশগুলোর ভিতরে কে দিয়েছে? সেনেগাল। এই কয়টা জিনিস আগে তোমার মনে রাখতে হবে। তাহলে কি কি পরীক্ষায় কিন্তু বারবার আসে, বুঝছো? যে বাংলাদেশের প্রথম স্বীকৃতি দিয়েছে কে? বাংলাদেশের সমাজতান্ত্রিক দেশ হিসাবে, এগুলো দাগাই নিবা, একটু পড়ে নিবা, সবগুলো তোমার জানা উচিত। আর এশীয় মুসলিম দেশ হিসাবে দিয়েছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এটা দুইজন একসাথে দিয়েছে। তারপরে চলে আসবা ওশেনিয়া মহাদেশ স্বীকৃতি প্রদানকারী, উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশগুলো চেনো তো? আবার কি হয়েছে? এবার তোমাকে পড়তে হবে কি, শোনো, এখানে চলে আসবা হলো গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের স্বীকৃতি বলে লেখা আছে না? এখানে তুমি পড়বা হলো পাকিস্তানের স্বীকৃতিটা, ঠিক আছে? এই পাকিস্তানের স্বীকৃতি বিষয়ে তোমাকে কিছু বলেছিলাম আমি এর আগে? হ্যাঁ, শোনো, ওআইসি দ্বিতীয় সম্মেলন হয়, বুঝছো? ওআইসি নাম শুনেছো? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন না কান্ট্রি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি। এটা যখন মুসলিম দেশগুলো একটা সংগঠন, ওআইসির প্রথম সম্মেলন হলো 1900 সালে, বুঝছো? আর দ্বিতীয়টা হয়েছিল 1974 সালে। এই দ্বিতীয় সম্মেলনে শেখ হয় কোথায় জানো? পাকিস্তানে হয়। তো শেখ মুজিবকে পাকিস্তানে আমন্ত্রণ করে, কিন্তু পাকিস্তান তো বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই। তো ওই তারিখটা ছিল 23শে ফেব্রুয়ারি, এটার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বুঝছো? কিন্তু শেখ মুজিবকে ওখানে তো যাবে কি করে? আমাদের তো স্বীকৃতি দেয় নাই। শেখ মুজিব এখানে তার দাবিটা তোলে। পরবর্তীতে ওআইসি থেকে পাকিস্তানকে চাপ দেওয়া হয় যে বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার জন্য। তখন ওরা বাংলাদেশকে স্বীকৃতি দেয় কয় তারিখে? 22শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বীকৃতি দেয়। 23শে ফেব্রুয়ারি শেখ মুজিব ওই অনুষ্ঠানে যোগ দেয়। কথাটা বুঝতে পারছো? মাথায় গেছে? তারপরে চলে আসবা মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাব সমূহ। এই খেতাব সমূহের বিষয়টা কেউ কি বলতে পারবা যে কেন কিভাবে খেতাব দেওয়া হয়েছে? যুদ্ধ সবাই করে, তোমরা যেমন অ্যাডমিশন সবাই দিবা, সবাই কি চান্স পাবা? হ্যাঁ, এরকম যুদ্ধ সবাই করে, খেতাব কি সবাই পায়? মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বেশ কিছু খেতাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এই খেতাবগুলো কারণ ছিল এরকম, যে যারা বীরত্বের সাথে স্বীকৃতি, মানে বীরত্বের সাথে যুদ্ধ করছে, যুদ্ধ ফিল্ডে, তাদের একটা অবদানের জন্য তাদের স্বীকৃতি দেওয়া হবে। এখন 7 জনকে কি বানাইছিল? প্রথমে বীর শ্রেষ্ঠ বানাইছে। এই 7 জন কারা? এই 7 জন 7 বাহিনীর, কিন্তু কথা বুঝতে পারছো? এই 7 জন 7টা বাহিনীর হয়ে যুদ্ধ করছে। তারা যুদ্ধক্ষেত্রে যখন তাদের কমান্ডারের কোনো কমান্ড পায় নাই, কিন্তু নিজের সাথে সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করছে। কথা বুঝছো? এই 7 জনের বীরত্বটা এতটাই বেশি যে 7 জনে মানে সর্বোচ্চ বীরত্ব দিয়ে যুদ্ধ করছে। এই জন্য 7 জনকে কি বলা হয়? যুদ্ধক্ষেত্রে কিন্তু মারা গেছে 7 জন। এই জন্য 7 জনকে কি বলতেছো তুমি? বীর শ্রেষ্ঠ। তারপরে কি আসতেছে? বীর উত্তম। বীর উত্তম কয়জন? 68 জন, তাই না? বীর উত্তম এখন 68 জনই তোমাকে পড়তে হবে। বীর উত্তম কয়জন?
68 জন। বীর উত্তম কয়জন? 68 জন। কোন কোন জায়গায় আছে 67 না? এই একজনকে বাদ দেওয়া হয়েছিল, মেজর ডালিম, তারপরে মেজর হুদা, এগুলোর নাম শুনছো তুমি? যারা শেখ মুজিবের খুনি ছিল, তাদেরকে সেই সময় বাদ দেওয়া হয়েছিল। কথা বুঝতে পারছো? এখনো নতুন করে প্রজ্ঞাপন যেহেতু জারি হয়নি, সেহেতু নতুন মানে এই টাইপের কোশ্চেন করবে না যে 67, 68, 69 এরকম কোশ্চেন করবে না। এরকম দিতে পারে যে 67 জন, 175 জন, অথবা দিতে পারে 497 জন, এরকম অপশন দেবে। বুঝতে পারছো? তোমার কাছাকাছি অপশন দেবে না। তার মানে এখান থেকে তোমাকে পড়তে হবে তাহলে কতজন? 68 জন পড়ো। 175 জন কি ছিল বলতো? বীর বিক্রম। তার মানে প্রথমে বীর বিক্রম থেকে আসবে কত? বীর প্রতীক। বীর প্রতীক কতজন? 476 জন। তার মানে তোমাকে এবার সিকোয়েন্সটা পড়তে হবে। কি পড়তে হবে? সিকোয়েন্সটা কিভাবে পড়বা? প্রথমে কি এটাকে কি বলে? বীর শ্রেষ্ঠ। তারপরে তারপর তারপর বীর প্রতীক। এই পরীক্ষায় আসে যে মুক্তিযুদ্ধের অবদানে দ্বিতীয় সম্মানের ডিগ্রিটার নাম কি, বা দ্বিতীয় সম্মানীয় পদবীটা কোনটি? তারপরে বীর উত্তম, তৃতীয়টা বীর বিক্রম, চতুর্থটা বীর প্রতীক। এটা কিন্তু পরীক্ষায় আসে। কথাটা বুঝতে পারছো? এই সিকোয়েন্সটা পরীক্ষায় আসে যে অবদানের জন্য কোনটা কার অবদান আগে। কথাটা বুঝছো? এবার এটা মনে রাখতে হবে কি করে? বীর শ্রেষ্ঠ সর্বাধিক শ্রেষ্ঠ, সেজন্য সবচেয়ে কম টাকা 7 জন। তারপরে কি? বীর উত্তম। বীর উত্তম কয়জন? 68 জন। তারপরে বীর বিক্রম কয়জন? 175 জন। তারপরে কোনটা? বীর প্রতীক কতজন? 476 জন। তো দৌলতপুরে কার পাশে আছে? দৌলতপুরে একজন কিন্তু বীর প্রতীক আছে। উনি সেনাবাহিনীতে চাকরি করতো, উনি মারা গেছে ওই 2-3 বছর আগে। দৌলতপুরে গোয়াল গ্রামে ওনার বাসা। কথা বুঝছো? উনি সেনাবাহিনীতে জব করছেন। এবার এখানে তাহলে যুদ্ধের অবদান গুলো বুঝতে পারছো কে কয়জন? এবার তাহলে মোটায় কতজন হবে? 676 নাকি? 676 জন। এবার এখান থেকে চলে যাবো হলো সেনাবাহিনীতে কয়জন, তারপরে ইতে কয়জন আমরা বলি না বীর শ্রেষ্ঠের যে ভাগটা। এই শোনো, এখন বীর শ্রেষ্ঠের যে ভাগটা আছে এটা তোমাকে পড়তে হবে যে কে কোন জায়গায় ছিল। এই জিনিসটা তোমার শোনো, বীর শ্রেষ্ঠের ভেতরে প্রথম শহীদ হয় কে? কে বলতে পারবা? আব্দুর রউফ। প্রথম শহীদ হয়েছে কে? আব্দুর রউফ। আর সর্বশেষ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। নাম শুনেছো? প্রথমটা কে হয়েছে? আব্দুর রউফ। আব্দুর রউফের রাঙামাটিতে ওনারা কবর দেওয়া হয়েছে। কথা বুঝছো? আর মহিউদ্দিন জাহাঙ্গীরকে ছোট সোনা মসজিদের কাছে, ছোট সোনা মসজিদের ওখানে উনি যুদ্ধ করছিল, পরে ছোট সোনা মসজিদের কাছে ওনাকে কবর দেওয়া হয়। নাম শুনছো এনাদের? বলো ওনাদের নাম শুনে নাই, তাহলে কিন্তু বাইরে হবে তোমাদের। তারপরে তুমি পড়বা 2 জন মহিলাকে দেওয়া হয়েছিল খেতাব। একজন নাম কি? শোনো, তারামন বিবি, তার নাম এই বি বি, 1 বিয়ে 1 বিয়ে 1, মানে কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছে? 2 নম্বর সেক্টরে। মনে থাকবে তো? তারামন বিবি কয় নম্বর সেক্টরে? 2। আর সিতারা বেগম কয় নম্বরে? কে বলতে পারবা? সিতারা বেগম কয় নম্বরে? 3 নম্বরে না? 2 নম্বর সেক্টরে, তাই না? হ্যাঁ, 2 নম্বর সেক্টরে। সিতারা, তারা 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 হলো 2 এর তারা। এই দুটা জিনিস মনে রাখবা, ভুলবা না হয়তো বা। ভুলবা কেউ? তার মানে কি বেগম? সিতারা বেগম কয় নম্বরে? 2 নম্বরে। আর তারামন বি বি মানে 1 বিয়ে 1 আর 1 বিয়ে 1 মানে 11 নম্বর সেক্টর। মনে থাকবে তো? তারপরে চলে আসবা শোনো, বীর প্রতীক প্রাপ্ত একজনই বিদেশি নাগরিক ছিল, তার নাম কি? অটারসল্যান্ড। হ্যাঁ, পড়েছো এটা? একজন বিদেশি নাগরিককে কি ওইটা একটু দাগায় নিবা, ঠিক আছে? আর মুক্তি বেটি বলা হয় কাক্কন বিবিকে, উনি ছিল খাসিয়া সম্প্রদায়ের। আর আরেকজন ছিল বীর প্রতীক প্রাপ্ত ইউকে সিং মারমা। নাম শুনেছো? হ্যাঁ, মারমা সম্প্রদায়ের। উনি 6 নম্বর সেক্টরে যুদ্ধ করে। বীর বিক্রম খেতাব প্রাপ্ত ইউকে সিং মারমা। দেখো তো পেয়েছো? হ্যাঁ, আদিবাসী জনসমাজ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধে একমাত্র বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউকে সিং মারমা।
কে ও সেক্টর পড়ার দরকার নাই, তুমি যেটুকু আছে সেটুকু পড়ো, অত মনে থাকবে না তোমার। শোনো, মুক্তিযোদ্ধা নারী হিসাবে প্রথম মর্যাদা দেওয়া হয় ফেরদৌসী প্রিয়ভাষিনীকে, এটা পড়বা। মুক্তিযোদ্ধা সরকার বীরঙ্গনা স্বীকৃতি দেওয়া হলো 2015 সালে, এটাও পড়ে নিও। বিগত সালে কোশ্চেন গুলো অবশ্যই পড়বা। এবার আসো বীর শ্রেষ্ঠদের পরিচয়। তুমি এখান থেকে শোনো, কোন বীর শ্রেষ্ঠ কয় নম্বর সেক্টরে যুদ্ধ করছে, শুধু এটা বলবা। কে সেনাবাহিনীর, আর কে হলো বিমান বাহিনীর, কে আছে বিমান বাহিনীতে একজন, নৌবাহিনীতে একজন, তাই না? তাই তো। মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি ছিল বিমান বাহিনীর। আর আরেকজন কে ছিল, আর রুহুল আমিন ছিল হলো কি 10 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন। আর রুহুল আমিন উনি কি ছিল, নৌবাহিনীর। এবার যাও এখানে যে দেখো, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ 48 পেজ পাইছো। এখানে দেখো উনি ইপিআর ছিল। ইপিআর বলতে এখন যেটাকে বিডিআর বলি আমরা, বিজেপি বিডিআর। এই ইস্ট রাইফেলস এর ওটা এখন বিডিআর হয়ে গেছে, মানে বিডিআর এর সদস্য ছিল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছে, দেখছো? হ্যাঁ, 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। উনি মারা গেছে যে রাঙামাটিতে, ওনার কবর দেওয়া। এই 3টা জায়গায় দাগ দেবা। পরেরটা যে সিপাহী মোস্তফা কামাল, পদবী ছিল সিপাহী, সেনাবাহিনীতে যুদ্ধ করছে। উনি ব্রাহ্মণবাড়িয়া আখাড়া, ওনার কবর দেওয়া আছে। তারপরে লেফটেন্যান্ট মতিউর রহমান, এটা দেখাও, অস্তিত্বে আমার দেশ, ওনার জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে। শোনো, ওনার লাশ ছিল কিন্তু পাকিস্তানে। আমাদের 2006 সালে কিন্তু ওই লাশ বাংলাদেশে নেওয়া হয়, বুঝতে পারছো? তার আগে কিন্তু ওনার লাশ ছিল পাকিস্তানে। তারপরে আসো যে সবগুলো দাগাইছো এরকম ভাবে। তারপর হামিদুর রহমান সেনাবাহিনীতে ছিল। তারপর রুহুল আমিনের দাগাইছো নৌবাহিনী। আর মহিউদ্দিন জাহাঙ্গীর কি সেনাবাহিনীর উনি। সর্বশেষ বীরশ্রেষ্ঠ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর। এখান থেকে চলে যাবা যে সিনেমা টিনেমার যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমা মানে বাংলাদেশ সবচেয়ে কম বানাইছে। কথা বুঝতে পারছো? ভারত এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে যুদ্ধ জিতুক আর না জিতুক, প্রতি বছর 2টা সিনেমা বানায়। এটা কি জানো তোমরা? 15 আগস্ট উপলক্ষে 2টা সিনেমা মুক্তি দেয়। যুদ্ধ জিতুক আর হারুক সেটা বড় বিষয়, কিন্তু পাকিস্তানও বানায়। বাট বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ নিয়ে সিনেমা বানায় না। কারণ কি বলো তুমি? বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে বাঙালিদের ধারণা যতটুকুই থাক, জনগণের ধারণাটা হলো বিচ্ছিন্ন রকমের। আমরা খাইতে পাইনি, ছবি দিয়ে কি করবো, আমাদের হিসাবে কিছু এরকম, ঠিক আছে? এখন তোমাকে কিছু সিনেমা তারপরে বানানো হয়েছে। প্রথম সিনেমা ছিল ওরা 11 জন। দেখো তো, প্রথম সিনেমা মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম সিনেমা হলো ওরা 11 জন। দেখেছো? কার লেখা এটা? কে তৈরি করছে? চাষী নজরুল ইসলাম। তারপরে হাঙ্গর নদীর গ্রেনেড। তারপরে চলে আসবা অনিল বাগিচায় একদিন, আবার তোরা মানুষ হ। তারপরে শ্যামল ছায়া, তারপরে গেরিলা, জীবন ঢুলি, পেয়েছো? মাটির ময়না, আগুনের পরশমণি, ধীরে বহে মেঘনা, হয়েছে? এবার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যেটা আছে না, এখানে যে জায়গা বলো হুলিয়া 71, না এর দরকার নাই। দেখাছো হুলিয়া? তারপরে জায়গা হলো আগামী। তারপরে জায়গা এই পাশে এই স্টেট ইজ বোর্ন, লিবারেশন ফাইটার, এক সাগর রক্তের বিনিময়ে, মুক্তির গান, মুক্তির কথা। তারপরে এখান থেকে চলে যাবা
9 months to freedom, এটাও দেখায় নিও, এটা গুরুত্বপূর্ণ। সূর্য দীঘল বাড়ি পদ্মা নদীর মাঝি। তারপরে এখানে দেখবা স্বল্প দীর্ঘ চলচ্চিত্রের চাকা, স্টপ জেনোসাইড আর এই স্টেট ইজ বোর্ন, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, ঠিক আছে। এবার 71-এর গ্রন্থ উপন্যাস, এটা তোমাদের কারোর কি একটা বই পড়া আছে এখানে বলতো? কেউ কি বলতে পারো আমার একটা দুটা বই পড়া আছে এখানে? 71-এর দিনগুলো পড়েছো, এটা জোর করে পড়াইছে তাই পড়ছো। আর কেউ কেউ কি বলতে পারবে একটা বই পড়েছো? হ্যাঁ, তোমরা বই পড়া বিষয়ে এত অনীহা কেন তোমাদের? এই শোনো, বই পড়ার বিষয়ে এত অনীহা থাকলে হবে না তো, বই পড়তে হবে। শোনো এখানে পড়বা, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, 71-এর দিনগুলি, জন্ম যদি তব বঙ্গে, 71-এর ডায়েরি, আমি বীরঙ্গনা বলছি। এই দেখানো দিকে হাসতেছো কেন? কে শুনতেছে না? দুই চোখ দিয়ে দেখো, এক চোখ দিয়ে দেখো না। তারপরে লেখো 71-এর ডায়েরি পেয়েছো, আমি বীরঙ্গনা বলছি। তারপরে দেখো এক নদী রক্ত পেরিয়ে, এগুলো গান, কিন্তু মুক্তিযুদ্ধের গান। এক সাগর রক্তের বিনিময়ে বড় একটি ফুলকে বাঁচাবো বলে, সালাম সালাম হাজার সালাম। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সব কটা জানালা খুলে দাও না, জনতার সংগ্রাম চলবেই, বাংলার মাটি বাংলার জল। এই গানটা কার? রবীন্দ্রনাথের। এই জিনিসটা কিন্তু আমরা জানি না। তারপরে দাগাবা হলো তীরা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব, এই গানটা সবারই জানা কথা। তারপরে দাগাবা ও আমার দেশের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের। শোনো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আনোয়ার পাশার রাইফেল, রুটি আর আওরাত, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। নাম কি? ওই পাশে এক দিয়ে রাখো, মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হলো রাইফেল, রুটি, আওরাত, আনোয়ার পাশার। তারপরে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লেবানন, নীল দংশন, দেখাইছো? শওকত ওসমানের দেখবা হলো জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরঙ্গ, জলাঙ্গি। এই চারটা খুব গুরুত্বপূর্ণ। যে আনোয়ার পাশার রাইফেল, রুটি, আওরাত, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লেবানন, দেখাও। ওটা এক দিয়েছে হলো প্রথম উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস লেখে কে? আনোয়ার পাশার। নাম কি? রাইফেল, রুটি, আওরাত। ওই জন্য এটার পাশে এক দিয়েছো। এবার কি বোঝা গেছে? গুড। এবার লিখবা হলো শওকত ওসমানের গুলো, দেখাইছো? শওকত আলীর যাত্রা। এই শওকত ওসমান, শওকত আলী কখনো যেন গুলাই ফেলো না, ঠিক আছে? তারপরে আল মাহমুদ, হুমায়ুন আহমেদের গুলো দেখাও। হুমায়ুন আহমেদ খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সংকলীন কারাগার, দেখাইছো? তারপরে দাগাবা হলো আল মাহমুদের উপমহাদেশ, আবু জাফর শামসুদ্দিন দেয়াল। আর দেয়াল নামের আরেকটা রাজনৈতিক উপন্যাস আছে কার? হুমায়ুন আহমেদের আরেকটা রাজনৈতিক উপন্যাস আছে। রশিদ হায়দারের খাসা, ইমদাদুল হক মিলনের কালো ঘোড়া, সেলিনা হাসানের হাঙ্গর নদীর গ্রেনেড ও যুদ্ধ, রাবেয়া খাতুনের ফেরারি সূর্য। আর এই পেজে আসবা, এসে দেখবা যে সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা সহ দেখাবা। মমতাজ উদ্দিন আহমেদের কি চাও, শঙ্খচিল, বর্ণচোরা, এগুলো হলো নাটক মুক্তিযুদ্ধ ভিত্তিক, দেখাইছো? আলাউদ্দিন আল আজাদের নরকের লাল গোলাপ। আবার মমতাজ উদ্দিন আহমেদের আরেকটা আছে, দেখো, বকুলপুরের স্বাধীনতা, কি দেখাইছো? আরে পাগল, ওইটাই মমতাজ উদ্দিনের। ঠিক আছে।